আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাস্তববাদ কি। আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদ একটি খুবই অতি পরিচিত একটি ধারণা এবং এটি আলোচিত একটি টপিক। বাস্তববাদ হচ্ছে আপনার আমরা যেটা আসলে বাস্তবে দেখি, অর্থাৎ যেটা দৃশ্যমান, সেটাই হচ্ছে আপনার, এক কথায় যদি আমি একদম সহজ ভাষায় বলি, এটা হচ্ছে বাস্তববাদ। অর্থাৎ যা আমরা দেখি না, যার কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে আপনার বাস্তববাদীরা এটাকে বিশ্বাস করে না। যাই হোক, আমি কিন্তু এখানে কোনো, যেমন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা বা না করা, যেমন বাস্তববাদীরা হচ্ছে আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। যাই হোক, এটা কিন্তু আমি ধর্মীয় কোনো মানে ইয়াতে যাচ্ছি না, জাস্ট একটা আন্তর্জাতিক একটা তত্ত্বের নাম বলতেছি। ওকে, সো বাস্তববাদ হচ্ছে আপনার একদম মানে বুঝতেই পারছেন, রিয়ালিজম, অর্থাৎ রিয়েলিস্টিক যা কিছু আছে এটাকে সে হচ্ছে বিশ্বাস করবে, এর বাইরে কিছু বিশ্বাস করবে না। ওকে, কোনো যুক্তি টুক্তির ওইভাবে করে ধার ধারবে না। যাই হোক না কেন, সো বাস্তববাদী দর্শনের মূল কথা হচ্ছে যে পৃথিবীতে মানে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদ কি এটা যদি বলি, তাহলে বলবো যে পৃথিবীতে দুইটা রাষ্ট্রের মধ্যে একটা অসম প্রতিযোগিতা চলে। আমরা সবাই জানি সেটা হচ্ছে আপনার একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সবসময় কিন্তু আপনার সন্দেহের চোখে দেখে। সুতরাং এই যে বাস্তববাদীরা মনে করে যে এই সন্দেহ থেকে সৃষ্টি হয় হচ্ছে আপনার এক ধরনের রেস, যাকে বলা হয় হচ্ছে আপনার আর্মস রেস। সেটা কিভাবে একটু বলি আমরা। অর্থাৎ রাষ্ট্র সবসময় হচ্ছে আপনার, আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু বড় কোনো হায়ারকি নেই। হায়ারকি বলতে হচ্ছে কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই যেটা হচ্ছে রাষ্ট্রকে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি এখন ভাবতে পারেন যে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার মতো তো অনেক কিছু আছে, নিঃসন্দেহে জাতিসংঘ, ওআইসি, সার্ক। আপনি একটু খেয়াল করে দেখেন যে এটা কি রাষ্ট্রের থেকে বড় বা রাষ্ট্রের চেয়ে কি পাওয়ারফুল? নিঃসন্দেহে কিন্তু না। সার্কের সমাধান হচ্ছে না, কেউ কিছু করতে পারছে? কোনো আইন নেই, কিন্তু কিছু করতে পারেনি। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কি জাতিসংঘ বড় কিনা? নিঃসন্দেহে বলবো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনার রাষ্ট্রের চেয়ে বড় না। সরি, মানে জাতিসংঘের থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি পাওয়ারফুল কিনা? নিঃসন্দেহে আপনি বুঝবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলে জাতিসংঘ সেটাই করে। ঠিক আছে? ইভেন রাষ্ট্রের চেয়ে সংঘবদ্ধ কোনো সংস্থা আসলে পৃথিবীতে নেই। যেমন দেখেন যে আপনি চাইলেই কিন্তু পুতিনকে কোনো অপরাধে শাস্তি দিতে পারেনি বৈশ্বিক কোনো সংস্থা। চিন্তা করেন আপনি। বা আইসিসি নামে একটা কাকতাড়ুয়া আছে। চাইলেই কিন্তু আইসিসি কিন্তু পৃথিবীতে কোনো যুদ্ধ মানে বন্ধ করতে পারেনি বা কোনো যুদ্ধ অপরাধীকে কিন্তু আপনার ফাঁসি দিতে পারেনি। মানে বড় ধরনের যদি আপনি বলেন, সেটা পুতিন হোক বা নেতানিয়াহু হোক, যাই হোক না কেন। তার মানে দেখেন যে এদেরকে কিন্তু আপনার খুব সহজে বিচার করা যায়নি। কেন বিচার করা যায়নি বলুন তো? কেননা রাষ্ট্রের উপরে আসলে কোনো শক্তিশালী বা সংঘবদ্ধ সংস্থা পৃথিবীতে এখন পর্যন্ত নেই। তাহলে আমরা যে চুক্তি করি সেগুলো আসলে কি? আচ্ছা, আমরা যে চুক্তিগুলো করি সেগুলো হচ্ছে আসলে ফলস। এটা কিন্তু রাষ্ট্র যদি মানলো, ওই যে বলে না যে বাংলা একদম খাঁটি বাংলা ভাষায় যদি বলি আমরা, যে মানলে তালগাছ, না মানলে ড্যাশ। ঠিক আছে? এই অবস্থা আরকি। সো রাষ্ট্র কিন্তু আসলে সব ধরনের চুক্তি মানতে বাধ্য না। যেমন দেখেন এই যে ট্রাম্প, ইচ্ছা হলো হু থেকে বেরোয় গেল। ইচ্ছা হলো বাইডেন এসে হচ্ছে আ হুতে যোগ দিল। অথবা হচ্ছে কোনো ফান্ডে টাকা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে দিল, না চাইলে দিল না। এমন কিন্তু হয়। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার এই যে আমরা যদি বলি যে আ বৈশ্বিক যে জলবায়ু ফান্ড, অথবা হচ্ছে বৈশ্বিক যে আপনার গ্রিন ফান্ড, এই যে ফান্ডগুলো আছে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ধরনের অনুদান দেয়। বিশেষ করে বাইডেন সরকার অনেক দিছে বা পূর্ববর্তী সরকার দিছে। কিন্তু ট্রাম্প ক্ষমতা আসার পরে সে কিন্তু অনেক ব্যয় কিন্তু সংকোচন করছে। সো ট্রাম্প আসার পরে কিন্তু আপনার অনেক ব্যয় সংকোচন করার কারণে ট্রাম্প জলবায়ু অনেক তহবিল থেকে হচ্ছে আপনার নিজেকে প্রত্যাহার করে। ইভেন প্যারিস চুক্তি থেকে নিজেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয়। তার মানে আমরা কি বুঝলাম? যে রাষ্ট্র চাইলেই যেকোনো জায়গা থেকে বের হয়ে যেতে পারে এবং রাষ্ট্রের উপরে আসলে বড় কোনো ধরনের নিয়ন্ত্রণ সংস্থা পৃথিবীতে আসলে নেই। তার মানে পৃথিবীতে এই যে রাষ্ট্রের উপরে যেহেতু কোনো বড় সংস্থা নেই, তার মানে রাষ্ট্রকে নিজের নিরাপত্তা নিজেকেই হচ্ছে আপনার নিশ্চিত করতে হয়। ঠিক আছে? সুতরাং নিজের নিরাপত্তা যখন হচ্ছে আপনার নিজে নিশ্চিত করতে যাবে, তখন একটা বিষয় হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে দেখেন, একটি রাষ্ট্র যখন তার নিরাপত্তা নিশ্চিত করে, তখন পাশের প্রতিবেশী রাষ্ট্রটি বা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রটির জন্য সেটা আবার নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা আপনি বুঝছেন কিনা? ধরেন, উদাহরণ দেই, পাকিস্তান এবং ভারত হচ্ছে আপনার দুইটা চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। এখন পাকিস্তান অনেক
অস্ত্র কিনলো রাশিয়া থেকে। এখন পাকিস্তান কেন অস্ত্র কিনলো? বিকজ সে মনে করে তার প্রতিবেশী আফগানিস্তান, বুঝতেই পারছেন কেমন রাষ্ট্র। সো এই আফগানিস্তান থেকে সেফ থাকার জন্য, অথবা তার শত্রু রাষ্ট্র ভারত থেকে সে হচ্ছে সেফ থাকার জন্য অনেক অস্ত্র কিনলো। তার মানে একটু খেয়াল করে দেখেন, এই যে পাকিস্তান যখন তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গেল, তখন ভারতের জন্য এটা একটা নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ালো। আমরা বুঝছি কিনা? অর্থাৎ ভারত তখন কিন্তু আপনার নিরাপত্তাহীনতায় ভুগতে থাকলো, কেননা পাকিস্তান না জানি কত অস্ত্র কিনছে, সদরে অন্দরে, বুঝতেই পারছেন, গোপনে। সো এই যে ভয় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সুতরাং এই ভয় একটা যখন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আহ, এই যে যখন পাকিস্তান অস্ত্র কিনলো, তখন কিন্তু ভারতও চেষ্টা করবে যে আমি তাহলে একটা কাজ করি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি এর থেকে আরো বেশি অস্ত্র কিনবো। বুঝছেন কিনা? তখন কি দাঁড়ালো দেখেন, যে এই যে ভয় থেকে, অর্থাৎ রাষ্ট্র সবসময় পাশের রাষ্ট্রকে সবসময় হচ্ছে আপনার এক ধরনের সন্দেহের চোখে দেখে, এবং এই ভয় যখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো, তখন হচ্ছে আপনার দুইটা রাষ্ট্রের মধ্যে শুরু হয় কিন্তু আপনার মানে আর্মস রেস অথবা হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা। যেমন ভারত এবং পাকিস্তান এই ধরনের প্রতিযোগিতা লিপ্ত। আমরা বলতে পারি পৃথিবীতে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এই ধরনের আহ, ইয়াতে লিপ্ত। চায়না, জাপান এই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত, অথবা গ্রিস, তুরস্ক এই ধরনের ইয়াতে লিপ্ত। দেখেন রাশিয়া, আমেরিকা, এইভাবে হচ্ছে আপনার দুইটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সৃষ্টি হলো। তার মানে এই যে ভয় থেকে কিন্তু আপনার শুরু হয় কি বলুন তো, এক ধরনের রেস, সেই রেসটাকে বলা হচ্ছে আপনার আর্মস রেস। সো বাস্তববাদীরা মনে করে যে এই যে ভয় থেকে হচ্ছে আপনার শুরু হয় আর্মস রেস।